আসসালামু আলাইকুম। আজকের বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া। ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে দখলকৃত কিছু ভূখণ্ড বিনিময়ে রাজি হতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন ইঙ্গিত দিয়েছে রাশিয়ার প্রভাবশালী দৈনিক কমেরসাতো। তবে বিনিময়ের শর্ত হিসেবে পুরো দনবাস অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রাখার বিষয়ে অনড় অবস্থান বজায় রেখেছেন পুতিন। কমেরসাতো এর ক্রেমলিন বিষয়ক জ্যেষ্ঠ সংবাদদাতা আন্দ্রেই কোলেসনিকভ লিখেছেন, তিনি 24শে ডিসেম্বর রাতে ক্রেমলিনে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের কাছে এই সম্ভাব্য পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। প্রতিবেদন অনুযায়ী পুতিন ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে রাশিয়া এখনও অ্যাঙ্করেজ সম্মেলনে হওয়া বোঝাপড়ার মূল শর্তগুলো মেনে চলতে প্রস্তুত। এর অর্থ হলো দনবাস রাশিয়ার অধীনেই থাকবে এবং এই অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। তবে দনবাসের বাইরে বর্তমানে রুশ নিয়ন্ত্রণে থাকা কিছু অঞ্চলের ক্ষেত্রে আংশিক ভূখণ্ড বিনিময় বা হস্তান্তরের সম্ভাবনা নাকচ করেননি তিনি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার জানান, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত আলোচনায় ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল একটি 20 দফার শান্তি পরিকল্পনা চূড়ান্ত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা দনবাসের অবশিষ্ট অংশ রাশিয়ার হাতে তুলে দেওয়ার বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। জেলেনস্কি আরও জানান, বর্তমানে রুশ বাহিনীর দখলে থাকা জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ নিয়েও মতবিরোধ রয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী এই সংঘাত বন্ধের অঙ্গীকার বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জারেড কুশনার রাশিয়া, ইউক্রেন ও ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে গত আগস্টে আলাস্কার অ্যাঙ্করেজে পুতিন ও ট্রাম্পের শীর্ষ বৈঠকে ঠিক কী বিষয়ে বোঝাপড়া হয়েছিল তার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। রাশিয়ার দাবি অনুযায়ী তারা বর্তমানে 2014 সালে সংযুক্ত করা ক্রিমিয়া ছাড়াও দনবাস অঞ্চলের প্রায় 90% এবং জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলের প্রায় 75% নিয়ন্ত্রণ করছে। পুতিন এর আগে শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনকে দনবাস, খেরসন ও জাপোরিজিয়া অঞ্চল থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা পরিত্যাগের আহ্বান জানিয়েছিলেন। কমেরসাতো আরও জানায়, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে পুতিন ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিজিয়া নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, কেন্দ্রটি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার বিষয়টি আলোচনায় রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র এই বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে ক্রিপ্টো মাইনিং বা ডিজিটাল মুদ্রা উৎপাদনে আগ্রহ দেখিয়েছে এবং এখান থেকে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ ইউক্রেনকেও সরবরাহ করার পরিকল্পনার কথাও আলোচনায় এসেছে। স্পেনের কানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত 12 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং 150 জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ক্যামিনান্দো ফ্রন্টেরাস এই তথ্য জানিয়েছে। একই তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। সংস্থাটির বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, নৌকাটিতে প্রায় 200 জন অভিবাসী ছিলেন। দুর্ঘটনার পর 30 জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকিরা এখনও নিখোঁজ। নিখোঁজদের অধিকাংশই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী নৌকাটি পশ্চিম আফ্রিকার সেনেগাল উপকূল থেকে যাত্রা শুরু করে। ক্যামিনান্দো ফ্রন্টেরাস এর প্রধান হেলেনা মালেনো গার্সন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যখন বড়দিনের উৎসব উদযাপন চলছে তখন শত শত পরিবার তাদের স্বজন হারানোর শোকে ভেঙে পড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, কানারি দ্বীপপুঞ্জগামী আটলান্টিক রুটটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন পথগুলোর একটি। প্রতি বছর উন্নত জীবনের আশায় হাজারো মানুষ এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করে। এর বড় অংশই প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়। ঘটনার পর সেনেগাল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে মানবাধিকার সংগঠনগুলো নিরাপদ অভিবাসন ব্যবস্থা জোরদার এবং সমুদ্র পথে উদ্ধার কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে। নিহতদের জাতীয়তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মানবাধিকার সংগঠন ওয়ার্কিং বর্ডার্স জানায়, শুধু 2024 সালে ইউরোপে যাওয়ার এই বিপজ্জনক পথে আনুমানিক 9,757 জন অভিবাসী প্রাণ হারিয়েছেন।
চলতি বছর বিদেশ থেকে ভারতীয়দের ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নয় বরং সৌদি আরবেই শীর্ষে রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। এর আগে যুক্তরাষ্ট্র থেকে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর ঘটনা আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হাজার হাজার অবৈধ অভিবাসী বহিষ্কার করলেও সংখ্যার দিক থেকে ভারতীয়দের ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে সৌদি আরব। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয় ২০২৫ সালে বিশ্বের ৮১টি দেশ থেকে মোট ২৪,৬০০ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে শুধু সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে ১১,০০০ জন, যা সর্বোচ্চ। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে ৩,৮০০ জন ভারতীয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গত ৫ বছরের মধ্যে এটি যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় বহিষ্কারের সর্বোচ্চ সংখ্যা। এছাড়া মিয়ানমার থেকে ১,৫৯১ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ১,৪৬৯ জন, মালয়েশিয়া থেকে ১,৪৮৫ জন, বাহরাইন থেকে ৭৬৪ জন, থাইল্যান্ড থেকে ৪৮১ জন এবং কম্বোডিয়া থেকে ৩০৫ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্য থেকে ফেরত পাঠানো ভারতীয়দের বেশিরভাগই ভিসার মেয়াদ অতিক্রম, কাজের অনুমতি না থাকা অথবা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন। অন্যদিকে মিয়ানমার ও কম্বোডিয়ার মতো দেশগুলোতে অনেক ভারতীয় অবৈধ সাইবার কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ধরা পড়েন। পরবর্তীতে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ তাদের নিজ দেশে ফেরত পাঠায়। চীনের পোষ্য প্রাণীর বাজারে সম্প্রতি এক অদ্ভুত ও উদ্বেগজনক প্রবণতা দেখা দিয়েছে। বিড়াল বা কুকুরের মতো পরিচিত পোষ্য নয়, বরং নীল রঙের এক অত্যন্ত বিষাক্ত সাপকে নিজের ঘরে জায়গা করে দিচ্ছেন দেশটির তরুণ তরুণীরা। বিশেষ করে শহুরের যুব সমাজের মধ্যে এই প্রবণতা দ্রুত ছড়িয়ে পড়ছে। এই অস্বাভাবিক উন্মাদনার সূত্রপাত ঘটে ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা জুটোপিয়া 2 মুক্তির পর। সিনেমার অন্যতম চরিত্র গ্যারি ডিসনেক চীনা পরিদর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। চরিত্রটির আদল নেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার পাওয়া নীল পিঠ ভাইপার সাপ থেকে। সিনেমার পর্দায় দেখা সেই নীল সাপটিকে বাস্তবে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় অনেক তরুণ কয়েক হাজার ইউয়ান খরচ করতেও দ্বিধা করছেন না। নীল পিঠ ভাইপার, যার বৈজ্ঞানিক নাম ট্রাইমেরেসুরাস ইনসুলারিস, দেখতে আকর্ষণীয় হলেও এটি অত্যন্ত বিপজ্জনক। চোখ ও নাকের মাঝখানে থাকা বিশেষ সংবেদনশীল পিঠ অঙ্গের মাধ্যমে এরা শিকারের দেহের উষ্ণতা শনাক্ত করতে পারে এবং মুহূর্তের মধ্যেই আক্রমণ চালায়। বিশেষজ্ঞদের মতে সময়মতো অ্যান্টিভেনাম প্রয়োগ করা না হলে প্রাণহানির ঝুঁকি কিছুটা কমানো সম্ভব হলেও এই সাপের তীব্র হ্যামোটক্সিক বিষ আক্রান্ত স্থানে পচন ধরাতে পারে এবং অনেক ক্ষেত্রে অঙ্গ বিকল হওয়ার ঝুঁকি তৈরি করে। তা সত্ত্বেও শখের বশে অনলাইন প্ল্যাটফর্মে এই বিপজ্জনক সাপ কেনার প্রবণতা বাড়ছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান ইতোমধ্যে এই সাপের বিক্রি বন্ধ করে দিয়েছে। এর ফলে কালোবাজারে নীল পিঠ ভাইপারের দাম উল্লেখযোগ্যভাবেই বেড়েছে। চীনের আইন অনুযায়ী বিষাক্ত প্রাণী বা বিপজ্জনক সামগ্রী কুরিয়ারে পাঠানো নিষিদ্ধ। তবুও আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে গোপনে চলছে এই কেনাবেচা। অনেকে বাড়ির ড্রয়িং রুম কিংবা ব্যক্তিগত সংগ্রহশালায় কাচের বাক্সে বন্দি করে রাখছেন এই প্রাণঘাতী সাপ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী চীনে বিদেশি ও অদ্ভুত ধরনের পোষ্য রাখার প্রবণতা গত কয়েক বছরে বহুগুণ বেড়েছে, যার বাজার মূল্য বর্তমানে ১,০০০ কোটি ইউয়ানের কাছাকাছি। তবে এই নতুন প্রবণতা প্রশাসনের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, কোনোভাবে যদি এই বিষাক্ত সাপ ঘর থেকে পালিয়ে লোকালয়ে ছড়িয়ে পড়ে তবে তা বড় ধরনের জননিরাপত্তা সংকট ডেকে আনতে পারে। রূপালী পর্দার মোহ কিভাবে বাস্তব জীবনে মারাত্মক ঝুঁকির জন্ম দিতে পারে, এ নিয়ে এখন চীনের সচেতন মহলে তীব্র আলোচনা চলছে। আজকের বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।